শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত কমরেড, বাম কংগ্রেসের নেতৃত্ববৃন্দ এবং এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমার অভিভাবকবৃন্দ, সবাইকে বাম কংগ্রেসের পক্ষ থেকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানিয়ে দু চার কথা বলা। আজকে তো শুনলাম উনি এসছেন, তাই তো ম্যাডাম এসছিলেন তো আজকে? হঠাৎ এতদিন পর ম্যাডাম মিডিয়া বুঝে আসছেন কেন? ম্যাডাম বুঝেছেন হাওয়া খুব খারাপ, মিডিয়া বুঝেছেন মানুষজন বলছে পিসিও হারবে, ভাইপো হারবে, তাই ড্যামেজ কন্ট্রোল করার জন্য পিসি ভাইপো দুজনে মিডিয়া বুঝে এসছে। এতদিন আসেননি, বিধানসভা নির্বাচন গেল, এতদিন কোথায় ছিলেন? মিডিয়া বুঝের মানুষের প্রতিদিন যে জীবন জীবিকার যন্ত্রণা, এতদিন আপনি খোঁজ দেননি। যখন বুঝছেন যে মানুষ ভাইপোর বিরুদ্ধে ক্ষেপে লাল হয়ে আছে, আর সেই লালের জায়গা থেকে মানুষ লাল ঝান্ডাকে আঁকড়ে ধরছে, বাম কংগ্রেস সবাই মিলে লাল ঝান্ডাকে আঁকড়ে ধরছে, তখন মিডিয়া বুঝের মানুষের কাছে এসে আবার নতুন করে মানুষে মানুষে বিভেদ তৈরি করার রাজনীতির খেলা খেলতে এসছে। এটা লোকসভা নির্বাচন। এই নির্বাচনে আমি বাম কংগ্রেসের প্রার্থী আপনাদের কাছে এসেছি, প্রতীকুর রহমান। দেশে একটা সরকার আছে, নরেন্দ্র মোদী সরকার, যারা প্রতিদিন এই ভারতবর্ষের মাটিতে আমার আপনার মাথার ঘাম পায়ে ফেলে তৈরি করা যে সংবিধান, যে সাংবিধানিক অধিকার, যে সংবিধানকে তৈরি করার জন্য এই ভারতবর্ষের জমিনে আমার অনেক বাপ, অনেক ভাই, অনেক মা, অনেক বোন, অনেক চাচা শহীদের মৃত্যুবরণ করেছে, তারপরে এই সংবিধান আমরা পেয়েছি। এই বিজেপি সরকার সেই সংবিধানকে প্রতিদিন রাবার দিয়ে মুছে ফেলতে চাইছে, বলছে ধর্মনিরপেক্ষতা থাকবে না। বিজেপি বলছে আকিবার 400 পার, 400 চাই আমার। মানুষজন জিজ্ঞেস করলো তুমি তো এমনি সরকার এসছো, 400-তে কি হবে? বললো যদি আমরা 400 পাই তাহলে লোকসভা আর রাজ্যসভা দুটোতে আমরা মেজরিটি পাবো, আর দুটোতে মেজরিটি পাওয়া মানে ভারতবর্ষের সংবিধানকে আমরা বদলাতে পারবো। আমরা বললাম কেমন সংবিধান বদলাবেন? বললো এক দেশ এক আইন করতে চাই, এক দেশ এক ভোট করতে চাই। আমরা বললাম এক দেশ এক আইন করবেন, ঠিক আছে, সুপ্রিম কোর্ট তো আপনার রায় দিয়েছে, এক দেশ এক মজুরি করতে হবে। কেরলে যে শ্রমিকটা কাজ করে, রাজমিস্ত্রির যে জোগাড়ে কাজ করে, সে প্রতি মাসে 1200 টাকা পায়, আর পশ্চিমবঙ্গে যে জোগাড়ে কাজ করে সে 300 টাকা পাবে কেন? তাহলে এক দেশ এক আইন যদি আপনি করতে চান, যদি আপনার সত্যি 56 ইঞ্চি সিনা থাকে, তাহলে এক দেশ এক মজুরি করুন, ভারতবর্ষের গরিব মানুষ বেঁচে যাবে না। ওগুলো পাই, ওসব করা যাবে না। ধর্মের ভিত্তিতে কিভাবে মানুষকে ভাগ করা যায়? নরেন্দ্র মোদী সরকার 2014 সালে যখন ক্ষমতায় আসবো করছে, তখন এই ভারতবর্ষের মানুষের কাছে নানা রকম প্রতিশ্রুতি দিয়েছিল, বলেছিল महंगाई का जमाना खत्म हो जाएगा, मोदी का जमाना चालू हो जाएगा। আমরা বললাম সেটা কি হবে? বললো সকাল সকাল ঘুম থেকে উঠে পদ্ম ফুলে ভোট দিন, চাল ডাল আলু পেঁয়াজ পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম হু করে কমে যাবে। মানুষ ভোট দিয়েছে, চাল ডাল আলু পেঁয়াজের দাম কমেছে। 2011 সালে আমরা দেখেছিলাম এই রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল, আজকের যে মুখ্যমন্ত্রী মেটিয়াবুরুজে এসছেন, ওই মুখ্যমন্ত্রী তখন বিরোধী দলনেত্রী ছিল, হাতে বড় বড় করে খাঞ্জার মতো থালা নিয়ে বড় বড় করে লেখা ছিল এত দাম খাবো কি। আমি প্রশ্ন করতে চাই তৃণমূলের কাছে, যখন বামপন্থীরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল তখন আপনি সিপিএম এর বিরুদ্ধে রাস্তায় মিছিল করতে পারেন, আর আজকের বিজেপির বিরুদ্ধে মিছিল করছেন না কেন? কিসের সেটিং হয়েছে? দাদা বারণ করেছে? জিনিসপত্রের দাম বাড়ছে, তৃণমূলের মুখে কোনো কথা আছে? বলেছিল নরেন্দ্র মোদী সরকার বেটি বাঁচাও বেটি পড়াও। আমরা দেখলাম এই সরকারের সময় গোটা ভারতবর্ষের মাটিতে প্রতিদিন ভারতবর্ষের মা বোনদের মান সম্মান ইজ্জত আবরু প্রতিদিন ধুলোয় মিশিয়ে গেছে। আমরা হাতরাস দেখেছি, আমরা মণিপুর দেখেছি, একজন মাকে বিবস্ত্র করে কয়েক কিলোমিটার রাস্তা হাঁটানো হয়, তার উপরে নারকীয় অত্যাচার চালানো হয়। দেশের প্রধানমন্ত্রী যখন ইসরায়েল যখন প্যালেস্তাইনের মাসুম বাচ্চাদের উপরে বোমাবর্ষণ করছে, যখন শয়ে শয়ে বাচ্চা মরে লাশ মেনে গেছে, ইসরায়েল যখন প্যালেস্তাইনকে প্রতিদিন আক্রমণ করছে, আর আমরা অতীতে দেখেছিলাম এই ভারতবর্ষ বরাবরই প্যালেস্তাইনের পক্ষে ছিল, শুধু প্যালেস্তাইনের পক্ষে নয়,
ভারতবর্ষের আগে যখন নেহেরু ছিল, যখন কংগ্রেসের সরকার ছিল, ভারতবর্ষের নীতি ছিল জোট নিরপেক্ষ নীতি। ভারতবর্ষের সরকার যারা গরিব, যারা পিছিয়ে পড়া, যারা শোষিত, যারা বঞ্চিত, ভারতবর্ষের মানুষ তাদের পাশে থাকতো। এই ভারতবর্ষের সরকার অতীতে প্যালেস্টাইনের পাশে ছিল। আপনি নরেন্দ্র মোদীর সরকার, মণিপুর আপনি দেখতে পান না, রাতারাতি গিয়ে ইসরায়েলের পাশে দাঁড়াতে পারেন। মণিপুর নিয়ে বিজেপি একটাও কোনো কথা বলতে পারে না। কেন? আপনি তো বলেছিলেন সবার ঘরে ঘরে শিক্ষা হবে, আপনি বলেছিলেন স্বাস্থ্য ব্যবস্থার হাল ফিরবে, আপনি বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। আমরা দেখলাম সবকা সাথ মানে আম্বানি কা সাথ, আদানি কা বিকাশ, আর সবকা বিশ্বাসের কথা নাইগা বললাম। প্রতিদিন এই ভারতবর্ষের মাটিতে বিজেপি সরকার, আরএসএস এর সরকার, নরেন্দ্র মোদীর সরকার মানুষে মানুষে বিভেদ করতে চাইছে, হিন্দু মুসলমানের নাম করে মানুষে মানুষে আলাদা করতে চাইছে। আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি কোনো পার্টিকুলার কোনো সম্প্রদায়ের প্রধানমন্ত্রী নন। আপনি হিন্দুর প্রধানমন্ত্রী, আপনি মুসলমানের প্রধানমন্ত্রী, আপনি নাস্তিকের প্রধানমন্ত্রী, আপনি খ্রিস্টানের প্রধানমন্ত্রী, আপনি জৈনের প্রধানমন্ত্রী, আপনি বিজেপির প্রধানমন্ত্রী, আপনি সিপিএম এর প্রধানমন্ত্রী, আপনি কংগ্রেসের প্রধানমন্ত্রী, তৃণমূলের প্রধানমন্ত্রী, আপনি সবার প্রধানমন্ত্রী। আপনি যখন ভাষণ দিচ্ছেন, কোনোদিন ভারতবর্ষের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী এই ভাষণ কোনোদিন দেননি। বলছে যদি ইন্ডিয়া সরকারে আসে তাহলে মুসলমানরা সব কিছু ভোগ দখল করবে। যদি ইন্ডিয়া সরকারে আসে তোমার মঙ্গলসূত্র কেড়ে নিয়ে মুসলমানদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। গোটা ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলমান বিভাজন করার চেষ্টা হচ্ছে। কেন? জিনিসপত্রের দাম বাড়ছে, আলোচনা করা যাবে না। পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, আলোচনা করা যাবে না। গোটা ভারতবর্ষে 10 লাখ স্কুল আছে, যে স্কুলের শিক্ষকের সংখ্যা মাত্র একজন, আলোচনা করা যাবে না। গোটা ভারতবর্ষে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, আলোচনা করা যাবে না। গোটা ভারতবর্ষে সবচেয়ে বেশি যেখানে ছেলেপুলেরা চাকরি করতো রেল, সেই রেলকে আস্তে আস্তে বেসরকারীকরণ করে দিচ্ছে। রেলে কয়েক লক্ষ শূন্য পদ খালি পড়ে আছে, আলোচনা করা যাবে না। ভারতবর্ষের জল, জমিন, জঙ্গল প্রতিদিন আম্বানি আদানিদের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে, আলোচনা করা যাবে না। তাহলে কি নিয়ে আলোচনা করবে? বললো কেন হিন্দু মুসলমান নিয়ে আলোচনা করো? কেন রাম মন্দির হবে কিনা, বাবরি মসজিদ হবে কিনা, এই নিয়ে আলোচনা করো? কেন? ওরা তো স্লোগান তোলে, এ তো আভি ঝাঁকি হ্যাঁ, কাশী মথুরা বাকি হ্যাঁ, এই নিয়ে আলোচনা করো। আমরা প্রশ্ন করতে চাই, প্রধানমন্ত্রীর কাজ কি মন্দির উদ্বোধন করা? মুখ্যমন্ত্রীর কাজ কি মন্দির উদ্বোধন করা? মুখ্যমন্ত্রী যদি মন্দিরের ফিতে কাটে, দেশের প্রধানমন্ত্রী যদি মন্দিরের ফিতে কাটে, তাহলে কারখানার ফিতে কাটবে কারা? স্কুলের ফিতে কাটবে কারা? কলেজের ফিতে কাটবে কারা? হসপিটালের ফিতে কাটবে কারা? এই নিয়ে কোনো আলোচনা করা যাবে না। আসলে বিজেপি, তৃণমূল ভালো করে জানে, মানুষ যদি অন্ন, বস্ত্র, বাসস্থান আর স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানের কথা বলে, তাহলে বিজেপির দোকান বন্ধ হয়ে যাবে। তাই প্রতিদিন ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করো। ওরা দিল্লিতে স্লোগান তোলে, হিন্দি হিন্দু হিন্দুস্তান, মুসলিম যাও পাকিস্তান। আমরা বিজেপিকে প্রশ্ন করতে চাই, কেন যাবে পাকিস্তানে? যদি পাকিস্তানে যাওয়ার হতো, 1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল, তখন ভারতবর্ষের উল্টো দিকে দাঁড়িয়ে জিন্না এই ভারতবর্ষের মুসলমানদের দিকে তাকিয়ে, আমাদের বাপ ঠাকুরদার দিকে তাকিয়ে বলেছিল, হে ভারতবর্ষের মুসলমানরা এসো, তোমাদের জন্য আলাদা রেস্ট করেছি, তোমরা আমাদের দিকে এসো। সেই সময় আমার বাপ ঠাকুরদারা জিন্নার চোখে চোখ রেখে বলেছিল, লাথি মারি তোর পাকিস্তানকে, এই ভারতবর্ষের জমিন আমার বাপ ঠাকুরদা শুয়ে আছে, এই জমিন ছেড়ে আমরা কোথাও যাব না। এই ভারতবর্ষের জমিনে এখনো জামে মসজিদে যখন আজান হয়, তখন আমার বাপ ঠাকুরদারা এই জামে মসজিদে উজু করে নামাজ পড়েছে, এই জমিন ছেড়ে আমরা কোথাও যাব না। আমরা ভারতবর্ষের জমিনে যে মুসলমানরা আছে, তারা বাই চান্স ইন্ডিয়ান নয়, তারা বাই চয়েস ইন্ডিয়ান। তাদের কাছে অন্য দেশে যাওয়ার সুযোগ থাকলেও তারা সেই দেশকে লাথি মেরে ইন্ডিয়াকে নিজের দেশ বলে মেনে নিয়েছে। তুমি আজকের আরএসএস, তুমি বিজেপি, তুমি প্রতিদিন আমার থেকে সার্টিফিকেট চাইছো, দেশপ্রেমের সার্টিফিকেট, কাগজ দেখাও। তোমাদের কাগজ কে দেখবে? আর তৃণমূল এখন মেটিয়াবুরুজে আসছে, তৃণমূল এখন পাড়ায় পাড়ায় যাচ্ছে, গিয়ে বলছে সিপিএমে ভোট দেবেন না, সিপিএমে ভোট দিলে বিজেপির সুবিধা হবে।
আমি তৃণমূলের বন্ধুদের কাছে প্রশ্ন করতে চাই, মানুষ তো তৃণমূলকে ভোট দিয়েছিল বিজেপিকে আটকাবে বলে, মানুষ তো তৃণমূলকে ভোট দিয়েছিল যাতে এনআরসি সিএ তৃণমূল পার্লামেন্টে গিয়ে আটকাতে পারে। আজকে ম্যাডাম এসছে, আপনি ম্যাডামের কাছে জানতে চাইছি, আমি এই লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদের কাছে জানতে চাইছি, যখন এনআরসি সিএ পার্লামেন্টে পাশ হচ্ছিল তখন আপনার দলের সাংসদরা কোথায় গিয়েছিল? যখন এনআরসি সিএ পাশ হচ্ছে পার্লামেন্টে তখন নুসরত, মিমি এরকম তৃণমূলের 1 ডজনের বেশি এমপি তারা টিকটক করছিল। আপনাদেরকে টিকটক করার জন্য পার্লামেন্টে পাঠানো হয়েছিল না বিজেপিকে আটকানোর জন্য পার্লামেন্টে পাঠানো হয়েছিল? আপনাদেরকে পার্লামেন্টে কেন পাঠানো হয়েছিল? যখন এনআরসি সিএ এর মতো কালা কানুন ভারতবর্ষের মাটিতে এই সরকার লাগু করতে চাইবে তখন রাজ্যসভায় লোকসভায় তুমি তৃণমূল গিয়ে বিরোধিতা করবে। একবারের জন্য বিরোধিতা করলেন না। আজকে লোকসভা নির্বাচনের সময় এসে দরদি সাজার চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরেছে, এই মেটিয়াপুরুজের মানুষ বুঝতে পেরেছে, তাই প্রতিদিন বিজেপি তৃণমূলের সেটিংয়ের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। সেটিং কোথায়? দেখবেন একটা বাড়িতে একটা বাবার যদি একটা ছেলে আর একটা মেয়ে হয়, অনেক সময় ভাই বোনের মধ্যে সমস্যা হয়, ঝগড়াঝাটি হয়, ভাই বোন কথাবার্তা বলে না, কিন্তু বাবার বিরুদ্ধে যদি বাইরের কোনো লোক কথা বলে তাহলে ভাই বোন একসঙ্গে চিৎকার করে বলে বাপকে কিছু বলা যাবে না। আর এই ভারতবর্ষের মাটিতে আরএসএস এর বড় ছেলের নাম যদি নরেন্দ্র মোদী হয়, আরএসএস এর ছোট মেয়ের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আরএসএস আর তৃণমূলের গটাপ গেম, তাই তো প্রতিদিন মমতা ব্যানার্জি বলে আমি বিশ্বাস করি না আরএসএস খারাপ, আমি বিশ্বাস করি না আরএসএস খারাপ, আমি বিশ্বাস করি না আরএসএস দাঙ্গা লাগাতে আসে। আপনি বিশ্বাস করেন না কিন্তু ভারতবর্ষের মানুষ বিশ্বাস করে। আপনি বিশ্বাস করেন না কিন্তু মেটিয়াপুরুজের মানুষ বিশ্বাস করে আরএসএস এর নেতৃত্বে প্রতিদিন এই ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়। তৃণমূলকে উত্তর দিতে হবে না? বামপন্থীরা যখন পশ্চিমবঙ্গে ছিল, এর আগে 25 বছর যখন কংগ্রেস এই পশ্চিমবঙ্গের মাটিতে ছিল, কোথাও আরএসএস এর স্কুল খুলেছিল? তৃণমূল আসার পরে কয়েক হাজার গুণ আরএসএস এর স্কুল এলাকায় এলাকায় ছড়িয়ে পড়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চা, আপনার বাড়ির বাচ্চা, ছোট্ট বাচ্চা সবে কথা বলা শিখেছে, তাদেরকে আরএসএস এর স্কুলে নিয়ে গিয়ে রোবট তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তাদের মাথায় ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে পারলে হিন্দু মুসলমানের বিষ ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। এটা কোন পশ্চিমবঙ্গ? যে পশ্চিমবঙ্গে যখন আমরা ছোট থেকে বড় হই তখন বাড়ির বাবা মা আমাদেরকে শেখায় প্রথম নজরুলের কবিতা, আমরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ। এটা কোন পশ্চিমবঙ্গ? যে পশ্চিমবঙ্গে প্রতিদিন বাবা মা আমাদেরকে শেখাতো হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন কান্ডারি বলে ডুবিছে মানুষ, সন্তান মুরমার মানুষ শেখায়। এ পশ্চিমবঙ্গ কোন কথা আমাদের বাবা মারা কোন কথা আমাদেরকে শিখিয়েছে? আমি তোমার আজান আমাকে খুঁজে বেড়াই, আমি তোমার পীরের দরগায় চিরাগ জ্বালি, তোমার স্তোত্র পাঠ আমাকে ডাকে, আমার আজান তোমায় খুঁজে বেড়াই। এটা সেই পশ্চিমবঙ্গ। আর সেই বাংলাতে প্রতিদিন ঘৃণার বিষ বাষ্প তৈরি করা হচ্ছে। কোন সিলেবাস শেখানো হচ্ছে? আপনারা সবাই জানেন যে গাছ আমাদের অক্সিজেন দেয়। তৃণমূল বিজেপি বলেন না গাছ আমাদের অক্সিজেন দেয় না, গরু আমাদের অক্সিজেন দেয়। আপনারা সবাই জানেন যে যদি রক্তচাপ বেড়ে যায় তাহলে ওষুধ খেতে হয়। ওরা বলে যে না, রক্তচাপ বেড়ে গেলে অ্যান্টিক্লকওয়াইজে গরুর গায়ে হাত বোলালে রক্তচাপ কমে যায়। আপনারা সবাই জানেন ক্যান্সার হলে কেমো দিতে হয়, ডাক্তার দেখাতে হয়। বিজেপির একের পর এক মন্ত্রী নেতা তারা বলছে সকাল সকাল খালি পেটে 1 গ্লাস গোমূত্র পান চন্দনের সঙ্গে যদি পান করেন আপনার ক্যান্সার সেরে যাবে। আপনি ছোট থেকেই বলে এসছেন সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করেছিল, ওরা বলেন না সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করেনি, ওটি আসলে তেজামহল। আপনি শিখে এসছেন কুতুবুদ্দিন আইবক কুতুব মিনার তৈরি করেছিল, ওরা বলে না কুতুবুদ্দিন আইবক কুতুব মিনার তৈরি করেনি, ওটি আসলে বিষ্ণু স্তম্ভ। আজকের যদি আপনি বাড়িতে চুপচাপ বসে থাকেন, আজ থেকে 10 বছর পরে আপনার বাড়ির ছোট্ট সন্তান যখন বাড়িতে দুলে দুলে পড়বে সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করেনি, ওটি আসলে তেজামহল। আপনার সন্তান যখন দুলে দুলে পড়বে কুতুবুদ্দিন আইবক কুতুব মিনার তৈরি করেনি, ওটি আসলে বিষ্ণু স্তম্ভ। আপনি বলবেন কি পড়ছিস? বলবে কেন বই পড়ছি, বইয়ে লেখা আছে। আপনি বলবেন বইটা বন্ধ করো, বইয়ে ভুল লেখা আছে। আপনি
আপনার বাড়ির সন্তান আবার বাড়ির মধ্যে ঢুকে জোরে জোরে ওই কথাগুলোই বলবে। আপনি তখন চোখটা লাল করে আপনার সন্তানের চোখে চোখ রেখে বলবেন, বইটা বন্ধ কর, বইয়ে ভুল লেখা আছে। সেদিন আপনার বাড়ির ছোট্ট ওই সন্তান যদি আপনার চোখে চোখ রেখে প্রশ্ন করে, যেদিন দেশের সরকার সিলেবাসটা বদলে দিচ্ছিল সেদিন তুমি কেন সরকারের চোখে চোখ রেখে কথা বলনি, আজকের আমি বাচ্চা ছেলে আমার কেন চোখে চোখ রেখে আমার কথা বন্ধ করছো? আপনি 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 আপনার সন্তানের চোখের দিকে তাকিয়ে কোনো উত্তর দিতে পারবেন তো? जो हाल दिल का उधर हो रहा है वो हाल दिल का इधर भी हो रहा है। ওখানে যেমন সিলেবাস বদলে দিচ্ছে, এই পশ্চিমবঙ্গের মাটিতেও মমতা রাজ্যের সরকার প্রতিদিন সিলেবাসকে বদলে দিচ্ছে। কাদের ইতিহাস আমাদেরকে বলানো হচ্ছে? বলছে ক্ষুদিরাম বোস নাকি সন্ত্রাসবাদী ছিল। কাদের ইতিহাস আমাদেরকে বলানো হচ্ছে? স্কুলে বইয়ের সিলেবাসে সিঙ্গুর আন্দোলন পড়ানো হচ্ছে, সেখানে লেখা আছে সিঙ্গুর আন্দোলনের নেতাকে বলল বিশিষ্ট কৃষক আন্দোলনের নেতা, সিঙ্গুরে আন্দোলন করেছিল পার্থ চ্যাটার্জি, তিনি এখন চুরির দায়ে জেলের মধ্যে বসে আছে। আপনার আমার বাড়ির সন্তানকে কোন ইতিহাস শেখানো হচ্ছে? তাই এখন যদি আপনি রাস্তায় না নামেন, এখন যদি আপনি কথা না বলেন, তাহলে আগামী দিনে আপনার সন্তান কথা বলতে ভুলে যাবে। এখন যদি আপনি মুখ না খোলেন, আগামী দিনে আপনার এই সমাজ, যে সন্তান হয়তো এখনো পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়নি, ও বোবা হয়ে জন্ম নেবে। এখনো যদি আপনি চোখটা লাল করতে না পারেন, আগামী সমাজ, আগামীর ভবিষ্যৎ সে অন্ধ হয়ে জন্ম নেবে। এখনো যদি আপনি হাতটা মুষ্টিবদ্ধ করতে না পারেন, আগামীর ভবিষ্যৎ জীবনে হাত তুলে কথা বলতে পারবে না। তাই এখন সময় আগামী সমাজকে বাঁচানোর, সেই বাঁচানোর লড়াইয়ে আমি এসেছি আপনাদের সঙ্গে। কি বলছে দেশের প্রধানমন্ত্রী, কি বলছে রাজ্যের মুখ্যমন্ত্রী? রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিদিন দাঁড়িয়ে ধর্মীয় সুরসুরি দিয়ে মানুষে মানুষে বিভাজন করার চেষ্টা করছে। বিজেপি তো করছে। মুখ্যমন্ত্রী আপনি কি কোনো অংশে বাদ আছেন? দিল্লিতে নয়, উড়িষ্যাতে নরেন্দ্র মোদীর সভা হচ্ছে। নরেন্দ্র মোদীর ক্যান্ডিডেট হচ্ছে সম্বিত পাত্র, যিনি মিডিয়াতে চিলিং বিলিং করে লাফায়। সম্বিত পাত্র পুরীতে ক্যান্ডিডেট বিজেপি, নরেন্দ্র মোদী সেখানে সভা করতে গেছে। সম্বিত পাত্র বলছে ভগবান জগন্নাথ দেব হচ্ছে নরেন্দ্র মোদীর ভক্ত, আর নরেন্দ্র মোদী হচ্ছে ভগবান। বলছে ভগবান এসছে আর জগন্নাথ দেব হচ্ছে ভগবানের সঙ্গে দেখা করতে গেছে। গোটা পৃথিবী জুড়ে, গোটা ভারতবর্ষ জুড়ে ধিক্কার জানাচ্ছে মানুষজন। আর উল্টো দিকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি কি বললেন? আপনি বললেন পুরাণ শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে, আস্তাগফিরুল্লাহ, তবু আমার কথা শেষ হবে না। আপনার দলের নেতা মন্ত্রীরা কি বলল? ওই তৃণমূলের ছোট বড়কে মেজো সেজোর নেতা আছে, দেবাংশুর নেতৃত্বে বোধহয় কোনো সভা টভা ছিল, সেখানে বলছে দেবাংশুর মানে কি? দেবের অংশ, দেবতার অংশ, রামের অংশ, ভগবানের অংশ, যিশু খ্রিস্টের অংশ, আল্লাহর অংশ। আমরা ছোটবেলা থেকে কি পড়ে এসেছি? লা শারিক আল্লাহ, আল্লাহর কোনো অংশ নেই। আর তৃণমূল যখন এই কথা বলছে, আমি আমার সেই বাবা, সেই চাচা, তাদের কাছে প্রশ্ন করতে চাই, যারা প্রতিদিন বলে বিজেপির হাত থেকে তৃণমূল আমাদেরকে বাঁচাবে। আমি সেই চাচার কাছে প্রশ্ন করতে চাই, যারা প্রতিদিন বলে তৃণমূল তো আমাদের ইমাম ভাতা দিয়েছে। আপনার শরীরে রক্ত টকবক করে ফোটে না যখন আপনার ইমান নিয়ে প্রতিদিন তৃণমূল ছিনিমিনি খেলে? আপনি এখনো রাস্তায় কেন নামছেন না? আপনি কেন মুখ খুলছেন না? আজকে যদি আপনি মুখ না খুলেন, আপনার আগামী প্রজন্ম কি শিখবে? বিশ্বাস করুন, আমরা এই কথাগুলো বলতে চাই না। আমরা চাকরি চুরির কথা বলতে চাই না, আমরা বালি চুরির কথা বলতে চাই না। কারণ চুরির কথা বলতে বলতে সব শেষ হয়ে যাবে, কিন্তু চুরির কথা তৃণমূলের শেষ হবে না। এই যে দুদিন আগে একটা ঝড় গেল, কি নাম ছিল? রেমল, তাই তো? ঝড়ের নাম রেমাল। রেমাল বলে একটা ঝড়, গোটা পশ্চিমবঙ্গের মানুষ ঝড়ের আতঙ্কে আতঙ্কিত হয়ে গেছে। আপনি শুনছেন, আপনি পশ্চিমবঙ্গের জনগণ, আপনি শুনছেন রেমল রেমল রেমল, তৃণমূল শুনছে ত্রিপল ত্রিপল ত্রিপল। চুরি করে করে এমন অভ্যাস হয়ে গেছে, ঝড় আসা মানে তৃণমূলের জিভ লক লক করে। এইবারে ত্রিপল আসবে, আবার সেই ত্রিপল মেরে খেতে পারবো। চুরি বলে শেষ করা যাবে না তৃণমূলের। তাই এই আমাদের রাজনীতির এজেন্ডা, আমরা যারা বাম কংগ্রেসের জোটের প্রার্থী, আমাদের এজেন্ডা আমরা চুরি, দুর্নীতি, ধর্মের ভিত্তিতে ভাগাভাগি এই কথাগুলো বলতে আসিনি। আমরা বলতে এসেছি পশ্চিমবঙ্গের মাটিতে, আমরা বাম কংগ্রেস বলতে এসেছি পশ্চিমবঙ্গের মাটিতে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান
রাজনীতির আঙিনাতে আসবে কিনা। 21,000 8,500 সরকারি স্কুল পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে। এই মেটিয়াবুরু চত্বরে অনেকগুলো সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। স্কুলে মাস্টার আছে, ছাত্র নেই, ছাত্র আছে, শিক্ষক নেই। স্কুলে মাস্টার আছে, শিক্ষক আছে, কিন্তু স্কুলে কোনো জায়গা নেই। এগুলো কে কথা বলবে? হসপিটালের কথা কে বলবে? এই মেটিয়াবুরু যে কলেজটা তৈরি করা হয়েছিল, এই কলেজের উন্নতি ঘটানোর কথা কারা বলবে? যদি এই কথাগুলো রাজনৈতিক নেতারা না বলে, এই কথাগুলো যদি এমপি না বলে, এমএলএ না বলে, এই কথাগুলো কারা বলবে? রাস্তাঘাট সারানোর কথা কারা বলবে? গোটা মেটিয়াবুরু চত্বর জুড়ে পানীয় জলের সমস্যা, কি এগুলো নিয়ে কথা বলবে? রাজনীতির ময়দানে ইস্যু কি হবে? এগুলো ইস্যু হবে না। আমরা প্রশ্ন করতে চাই তৃণমূলের কাছে। আর আমাদের সাংসদ তিনি বলেন, তিনি নাকি পশ্চিমবঙ্গের মাটিতে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সবচেয়ে বেশি কাজ করেছে, বলে 5,000 কোটির উপরে কাজ করেছে। একজন সাংসদ পার্লামেন্টে যখন যায়, সে বছরে 5 কোটি টাকা করে পায়, 5 কোটি বছরে। তাহলে 5 বছর থাকলে 5 25 কোটি টাকা পায়, তাই তো? তাহলে সরকার থেকে আপনি 25 কোটি টাকা পাইছেন, 5,500 কোটি টাকা কোথায় পেলেন? কাটমানির টাকা, চুরি করার টাকা, কারণ পৈতৃক সম্পত্তি। প্রতিদিন মিথ্যা কথা বলছে, বলছে পথশ্রীর মধ্যে দিয়ে আমি 400 কোটি টাকার উপরে পথশ্রীতে খরচা করেছি। আচ্ছা, যদি পথশ্রীর নমুনা যদি আপনি দেখেন, এই রাস্তা তো আমি দেখতে পাচ্ছি। আমি যখন এই মেটিয়াবুরু চত্বরে যখন প্রচার করেছি, ছোটবেলায় গল্প শুনতাম, যখন ঘুম আসতো না মা বলতো না গল্প বলছে। সেই তেপান্তরের রাজকন্যার কথা বলতো, আর বলতো একটা রাজকন্যার কাছে যেতে গেলে তোমার 7 সমুদ্র 13 নদী পেরিয়ে, মরুভূমি পেরিয়ে তবে রাজকন্যার কাছে যেতে হতো। ছোট্টবেলায় শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম। এখন নির্বাচনের প্রচারে এসেছি, এখন রাস্তা দিয়ে যখন পার হচ্ছি দেখছি 7 সমুদ্র 13 নদী নয়, অন্তত 36টা সমুদ্র আর অন্তত গোটা 30 নদী আমাদের পেরোতে হচ্ছে। এলাকায় এলাকায় সমুদ্র, এলাকায় এলাকায় নদী, 1 হাঁটু করে জল। আপনি তৃণমূলের সাংসদ, আপনি তৃণমূলের এমএলএ, আপনি তৃণমূলের কাউন্সিলর, কোনদিন এই পানীয় জল নিকাশি ব্যবস্থা কিভাবে হবে তার কোনো সদুত্তর আপনি দিতে পারছেন না। লোকসভা নির্বাচনে এগুলো ইস্যু হবে না। আর মানুষ যাতে এগুলো ইস্যু না করে, তাই প্রতিদিন ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করে দাও। ইলেকটরাল বন্ডের নামে কয়েক হাজার কোটি টাকা বিজেপি আর তৃণমূল লুট করেছে। আপনি বলবেন ইলেকটরাল বন্ডের টাকা খেয়েছে, আপনার কি? বিশ্বাস করুন, আপনাদের কিছু যায় আসে না। ওষুধের দাম, যে ওষুধের দাম 2 টাকা ছিল, আজকের সেই ওষুধের দাম 8 টাকা হয়েছে। আপনার কিছু যায় আসে না। যে দুধ আপনি 5 বছর আগে কিনতেন, সেই দুধ এখন 10 টাকা 5 বছরে বেড়েছে। আপনার কিছু যায় আসে না। ইলেকট্রিক বিল 3 টাকা ছিল, 9 টাকা হয়েছে। আপনার কিচ্ছু যায় আসে না। আপনার অনেক কিছু যায় আসে। আপনার যায় আসে যাতে আপনি এই কথা বলতে না পারেন, তাই প্রতিদিন হিন্দু মুসলমান করো, প্রতিদিন মোদি দিদি করো, এই আলোচনা যাতে আপনার এজেন্ডা থেকে হারিয়ে যায়। ইলেকট্রাল বন্ডের নামে কেন দাম বেড়েছে ওষুধের? না, ওষুধের কোম্পানিগুলি হাজার হাজার কোটি কোটি টাকার জাল ওষুধ ভারতবর্ষের মানুষের কাছে বিক্রি করার জন্য, কোভিড ভ্যাকসিনের নামে জাল ভ্যাকসিন বিক্রি করার জন্য কয়েক হাজার কোটি টাকার ইলেকট্রাল বন্ডে বিজেপিকে টাকা দিয়েছে। ছোটোবেলায় তো কেন আমাদের অনেক বাবা চাচারা আছেন, আপনারা ছোটো থেকে অনেক ভ্যাকসিন নিয়েছেন নিশ্চয়ই, পোলিও নিয়েছেন, এখন ওখানে দাগ আছে। কোনো ভ্যাকসিনে টাকা দিতে হয়েছে? এর আগে কংগ্রেসের সরকার ছিল দিল্লিতে, কোনো ভ্যাকসিনে টাকা দিতে হয়েছে আপনাদেরকে? কেউ বলতে পারবেন? ভারতবর্ষের মাটিতে এই প্রথম একটা সরকার এলো যে ভ্যাকসিনের জন্য মানুষের থেকে টাকা নিল। কেন না, ওই ভ্যাকসিন কোম্পানি নরেন্দ্র মোদীর বিজেপির ফান্ডে কয়েক হাজার কোটি টাকার ইলেকট্রাল বন্ডের মধ্যে দিয়ে টাকা দিয়েছে। আর চুক্তি হয়েছে, আমি আপনাকে নির্বাচনের সময় টাকা দেব, তার বদলে ভারতবর্ষের জনগণ যাতে আমার জাল ভ্যাকসিন কিনতে পারে তার ব্যবস্থা আপনি করুন। তাই দেশের সরকার বলল, ভ্যাকসিন না হলে ট্রেনে উঠতে পারবেন না, ভ্যাকসিন না হলে ট্যাক্সিতে চড়তে পারবেন না, ভ্যাকসিন না হলে ব্যাংকে ঢুকতে পারবেন না, আপনাকে ভ্যাকসিন বাধ্যতামূলক করে দিল। বললো মেরা 56 ইঞ্চ কা সিনা হ্যায়। আমরা বললাম 56 ইঞ্চি সিনা এই সন্তোষপুর বাজারে বড় টিভির দোকানে এলসিডি টিভি পাওয়া যায়, ও দিয়ে দেশ চলে না। আমরা বললাম দেশের প্রধানমন্ত্রীকে একদম মিথ্যে কথা বলবে। ভালো করে ভিজে দিয়ে মামলাম, দেখলাম না, সিনা তো 56 ইঞ্চি নয়। মাপতে মাপতে যখন নিচের দিকে এলাম, দেখলাম ভুঁড়ির কাছে 56 ইঞ্চি, মানে এত খেয়েছে ভুঁড়ি মোটা হয়ে গেছে। ইলেকট্রাল বন্ডের নামে কোটি কোটি টাকা খেয়েছে, আর প্রতিদিন ভারতবর্ষের মানুষের কাছে বলছে গরু খেতে দেবো না। আচ্ছা, কে কি খাবে, কি কি পড়বে, মানুষ ঠিক করবে। তুমি কে ঠিক করে দেয়া? একদিকে দাঁড়িয়ে তুমি দেশের প্রধানমন্ত্রী বলছো মাংস খেতে দেবো না, আর ইলেকট্রাল বন্ডে এই বিজেপির নেতারা যারা গরুর মাংস ইম্পোর্ট এক্সপোর্ট করে বিদেশে, তাদের
আমাদের কাছ থেকে কয়েক শ কোটি টাকা ইলেকট্রল বন্ডে টাকা নিয়েছে। কেন? আসলে প্রতিদিন ওরা চাঁদার সম্পর্ক ওদের সঙ্গে আছে। কোম্পানিগুলি চাঁদা দেবে, তার বদলে কোম্পানি যাতে সুবিধা হয় সেই ব্যবস্থা বিজেপি করবে। ওরা বলেন আমরা রাম রাজত্ব তৈরি করব। বিশ্বাস করুন আমার কথা, যিনি যে ধর্মপ্রাণ হিন্দু ভাই, যে ধর্মপ্রাণ হিন্দু বাবা মা শুনছেন, বিশ্বাস করুন, আপনি যে পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের ভগবান রূপে পুজো করেন আর নরেন্দ্র মোদী যে রাম রাজত্বের কথা বলেন, দুটোর মধ্যে কোনো মিল নেই। নরেন্দ্র মোদী কোন রামের কথা বলেন? আপনি যদি রামকে ইংরেজিতে লেখেন RAM, রাম, আর থেকে রিলায়েন্স, এ থেকে আদানি, এম থেকে মোহন ভাগবত। আসলে নরেন্দ্র মোদী আদানি, আম্বানি আর মোহন ভাগবতদের ভারতবর্ষ তৈরি করতে চাইছে, যে ভারতবর্ষে আপনি গরিব মানুষ, আপনার কোনো ঠাঁই নেই। যে ভারতবর্ষের মাটিতে আপনি ভ্যান চালান, মজদুরি করেন, রিক্সা চালান, আপনার কোনো ঠাঁই নেই। তাই তো সরকারি স্কুল তুলে দিচ্ছে, তাই তো এরোপ্লেন, এয়ারপোর্ট, রেল সমস্ত কোম্পানিগুলি বেসরকারীকরণ করে দিচ্ছে। তাই এই বিরুদ্ধে আমাদের লড়াই। পার্লামেন্টে দাঁড়িয়ে কে আপনার হয়ে কথা বলবে? ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ পার্লামেন্টে গিয়েছে, মাত্র 16% উপস্থিতি। আমি জিজ্ঞেস করতে চাই, আজকে তো মেটিয়া বুরুজে এসছেন, এই মেটিয়া বুরুজের দর্জি ভাইদের নিয়ে আপনি কি প্রতিশ্রুতি দিয়েছেন? কি কথা, কি উন্নয়ন করেছেন বলতে তো হবে আপনাকে। আমি যখন এলাকায় এলাকায় পায়ে হেঁটে ঘুরছি, মানুষের কাছে জিজ্ঞেস করছি আপনাদের কি সমস্যা দর্জি শিল্পে? বলে দেখো সমস্যা তো অনেক আছে, কিন্তু সে সমস্যা আমাদের ধক আছে, আমাদের কলিজা আছে, আমরা খেটে খাই, আমরা কাটমানি নিয়ে খাই না, আমরা রিকভার করে নেবো। আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা হয় ভাই, যখন এক জায়গা থেকে কাম অন্য জায়গায় নিয়ে যায়, যতগুলো থানার উপর দিয়ে যায় সবগুলো থানাতে পুলিশকে কাটমানি দিতে হয়। ঠিক বলছি তো? ঠিক বলছি তো? সবগুলো থানাতে পুলিশের কাটমানি দিতে হয়। আমি বললাম কেন, আপনি MLA-কে জানাননি? বললো হ্যাঁ, একবার MLA-র কাছে প্রথম গিয়েছিলাম, যে বললাম স্যার আমাদের তো টাকা পয়সা পুলিশ নিয়েছে, একটু দেখুন, দাদা একটু ব্যবস্থা করে দিন। দাদা ফোন করে বললো কেন টাকা নিয়েছো, টাকা ফেরত দাও, যাও থানায় যাও, আমি বলে দিয়েছি। আমরা থানাতে গেলাম, অনেকক্ষণ পরে স্যার এলেন, দেখা করলেন। আমার বললাম MLA স্যার তো বলেছেন টাকা ফেরত দিন। পুলিশের অফিসার বললেন যে তোমার যে স্যার আমাকে ফোন করে বলেছে তোমার থেকে যে 1000 টাকা নিয়েছি, ওই স্যারকে 600 টাকা পাঠাতে হয়েছে, 400 টাকা আমার পকেটে এসছে। বাবা, যার গরু ধান খেয়েছে তার কাছে বিচার দিয়ে কী লাভ? আমি এটুকু গ্যারান্টি দিতে পারি আপনাদের কাছে, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমি এটুকু গ্যারান্টি দিচ্ছি, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যে 7টা বিধানসভা আছে, এই 7টা বিধানসভার মধ্যে যতগুলো পুলিশ থানার পুলিশ ফাঁড়ি আছে, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, কোনো খাকি পোশাকের পুলিশের হিম্মত হবে না হাত পেতে আপনাদেরকে চারানা পয়সা নেওয়ার। সেটুকু গ্যারান্টি আমরা দিচ্ছি। দিক তৃণমূল কংগ্রেস ওই গ্যারান্টি দিতে পারবে, এই গ্যারান্টি কালকে গ্যারান্টি দিক সরকার, তো ওদের কালকে গ্যারান্টি দিক না, এই গ্যারান্টি দেওয়া যাবে না। বরঞ্চ কীভাবে দর্জি শিল্পের কণ্ঠ রোধ করে এদের গলা টিপে শেষ করে দেওয়া যায় তার ব্যবস্থা করতে হবে। শ্রমিকরা চলে এসছে, আমার কথা আমি দীর্ঘায়িত করব না। তাই এই লড়াই পশ্চিমবঙ্গের মাটিতে আমার আপনার বেঁচে থাকার লড়াই। এই লড়াই পশ্চিমবঙ্গের মাটিতে মাথা উঁচু করে মানুষের মতো বাঁচবার লড়াই। এই লড়াই পশ্চিমবঙ্গের মাটিতে আমার আপনার আগামী প্রজন্ম স্কুল কলেজে পড়তে পারবে কিনা তার লড়াই। এ লড়াই বাংলার মাটিতে আমার আপনার আগামী প্রজন্ম সরকারি হসপিটালে চিকিৎসা করাতে পারবে কিনা তার লড়াই। আসুন লড়াই আমরা একসঙ্গে লড়ি। আর এই লড়াই যখন লড়তে চাই, তখন বিজেপি তৃণমূল বলে তোমরা এই লড়াই লড়তে পারবে তো? আমরা বলতে চাই, तादाद भी तुम्हारा है और ये लश्कर भी तुम्हारा। तुम झूठ को सच लिख दो, ये अखबार भी तुम्हारा है। तुम झूठ को सच लिख दो, ये अखबार भी तुम्हारा है। मैं जानता हूं कि अंधेरा बहुत है, लेकिन इस अंधेरे की जिगर को चीर के एक न एक दिन एक नूर जरूर आएगा। लेकिन इस अंधेरे की जिगर को चीर के एक न एक दिन एक नूर जरूर आएगा। अगर तुम इंग्रेज बनना चाहते हो तो भगत सिंह भी जरूर आएगा, भगत सिंह भी जरूर आएगा। আমাদের বাপ ঠাকুরদা লড়াই করতে শিখিয়েছে। আমাদের বাপ ঠাকুরদা চুরি করে কাটমানি করতে আমাদের শেখায়নি। আমাদের বাপ ঠাকুরদা প্রতিদিন শিখিয়েছে, শাসক যদি অত্যাচারী হয়, জালেম যত অত্যাচারী হবে, শাসকের চোখে চোখ রেখে কেউ না কাউকে না কাউকে দাঁড়াতে হয়। তাই আমি আপনাদের কাছে আহ্বান করব, আমার বাবা লিপসান বাউন্ড কোম্পানির মালিক নয়, আমি কোনো MLA MPর ছেলে নই। আমার বাড়িতে ওঠার জন্য কোনো চলন্ত সিঁড়ি নেই। আমার বাড়িতে আলো দেওয়ার জন্য 6 কোটি টাকা দামের ঝাড়বাতি নেই।
আমার বাড়ির বাইরে কোনো 1 কোটি টাকা আমার গাড়ি দাঁড় করানো থাকে না, একটা স্কুটি দাঁড় করানো থাকে। আমি আপনাদের মতো মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি বুঝি খিদার যন্ত্রণা কি। আমি বুঝি যখন সারাদিন কাজ করে পরে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আমি যখন বাড়িতে যাই, মাকে বলি মা ভাত খেতে দাও, মা দেখি যখন ভাত নিয়ে দিচ্ছে, নিজের চোখের অলক্ষে মা চোখের আঁচলের খুঁট দিয়ে যখন চোখের পানি মোছে, আর হাঁড়িতে যে শেষ নিবালাটুকু ভাত সেটুকু যখন আমার পাতে দিয়ে দেয়, আমি জিজ্ঞেস করি মা তোমার ভাত? বললো আমার ভাত হাঁড়িতে আছে। আমি বুঝি আমার মা যখন না খেতে আমাকে ভাত দেয়, সেই মায়ের পেটের খিদের যন্ত্রণা। আমি বুঝি যখন টিউশনি পড়তে যাওয়ার সময় যখন বাবাকে বলি বাবা টাকা দাও, টিউশনি মাস্টার স্যার টাকা চাইছে, আমার বাবা যখন আকাশের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, আমি বুঝি আমার ওই বাবার চোখের মধ্যে অব্যক্ত ব্যথা, যে সন্তানকে বলতে পারে না। আমি বুঝি একজন বেকারের যন্ত্রণা, যার বাড়িতে মাথার উপর বিবাহযোগ্য বোন আছে, যার মা লোকের বাড়িতে কাজ করে, সে চায় নিজের পায়ে মানুষের মতো মানুষ হয়ে দাঁড়াতে, সে চায় তার বোনকে বিয়ে দিতে, সে চায় তার মাকে তার বাবাকে ভালো করে একটা সুন্দর জীবন দিতে। আমি বুঝি সেই বেকারের যন্ত্রণা। তৃণমূল কংগ্রেস আপনার বাড়ির সন্তানকে কি করতে চাইছে দেখতে পাচ্ছেন না? 21,000 মদের দোকান খুললো কেন? তৃণমূল আপনার সন্তানকে, আপনার সন্তান যদি লেখাপড়া শেখে তাহলে তৃণমূল ভালো করে জানে, তৃণমূলের ঝান্ডা বইবার কোনো লোক থাকবে না। আপনার সন্তান যদি লেখাপড়া থেকে শেখে তাহলে তৃণমূলের হয়ে ছাপ্পা মারার কোনো লোক থাকবে না। তাই তৃণমূল চায় আপনার বাড়ির সন্তানটা যাতে লেখাপড়া না শিখুক। আপনার বাড়ির সন্তান যদি লেখাপড়া না শেখে কী করবে? রাত্রেবেলা একদিন পার্টি অফিস থেকে ফোন যাবে, কি কাজ পাসনি? কালকে সকালে অফিসে চলে আসিস, কাজ আছে। আপনার বাড়ির সন্তান না বুঝে অফিসের সামনে চলে যাবে, বললো কালকের ভোট আছে, বাইকে তেল ভরে দিচ্ছি, আর এই ব্যাগটা নিয়ে একটা বোমা নিয়ে চলে বুথে বুথে গিয়ে ছাপ্পা মারবি। আপনার বাড়ির সন্তান সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বুথে বুথে ছাপ্পা মেরে যখন তৃণমূল পার্টি অফিসের সামনে আসবে, ওই অফিস থেকে আপনার বাড়ির সন্তানের হাতে একটা মদের বোতল আর 600 টাকা দিয়ে বলবে তোর বেকারত্বের যন্ত্রণা তুই মদ খেয়ে ভুলে যা। আসলে তৃণমূল আপনার বাড়ির সন্তানকে মদ করার ক্রিমিনাল তৈরি করতে চাইছে। উল্টো দিকে দাঁড়িয়ে আমরা বাম কংগ্রেস, আমরা চাইছি আপনার বাড়ির সন্তান সরকারি স্কুলে পড়ুক, আমরা চাইছি আপনার বাড়ির সন্তান সরকারি চাকরি পাক, আমরা চাইছি আপনার বাড়ির সন্তান কল কারখানায় কাজে যাক, আমরা চাই আপনার বাড়ির সন্তান নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে বাঁচুক। এ লড়াই বাঁচবার লড়াই। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনার সন্তানের ভবিষ্যতের জন্য। যতবার মোদির দিকে তাকিয়ে ভোট দিয়েছিলেন, মোদি দেশের রাজা হয়েছে। মমতা ব্যানার্জির দিকে তাকিয়ে ভোট দিয়েছেন, মমতা ব্যানার্জি রাজ্যের রাজা হয়ে বসে আছে। এখন সময় নিজের সন্তানের চোখের দিকে তাকিয়ে ভোট দেয়া। আপনি যদি আপনার সন্তানের মুখের দিকে তাকিয়ে ভোট দেন, এখন আপনার সন্তান রাজা হবে। তাই আপনার সন্তানের রাজা করার পালা। আসুন এ লড়াই আমাদের সঙ্গে আসবেন, এই আহ্বান জানিয়ে সবাইকে আবারও আমার পক্ষ থেকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, বাম কংগ্রেস ঐক্য জিন্দাবাদ।